এখনকার ছেলেদের বলি ক্লাসিকের কোনো বিকল্প নেই। ভোকাল হোক, ইনস্ট্রুমেন্ট হোক, সেতার, সরোদ, বাঁশি, যাই হোক না কেন ক্লাসিক্যালটা শিখতেই হবে, কারণ এটা উচিত। এবং এর একটা আলাদাই আছে যে সুস্থভাবে বাঁচতে গেলে সঙ্গীতের ওপর দিয়ে এর একটা আলাদা অনুভূতি আছে। নমস্কার, আমি অরুণিমা আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি এই কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠান নিয়ে। কাপ অফ চা উইথ অরুণিমা, আশা করি বন্ধুরা তোমরা প্রতি শুক্রবার সন্ধ্যে 7টায় দেখতে ভুলছো না, এবং তোমাদের অনেক ভালোবাসায় আমরা অনেকগুলো পর্ব এগিয়ে এসেছি। 150 এপিসোড আমরা পার করে ফেলেছি। আজকে যার কাহিনী, যার মানে ম্যাজিক্যাল স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি, যাকে আমরা বহু বছর জানি, চিনি, কিংবদন্তি একজন মানুষ, যার ম্যাজিক, মানে আমরা আজকে বেসিক্যালি আমাদের এপিসোডে ম্যাজিক দেখতে চলবো। ম্যাজিকটা হচ্ছে বাঁশির, রাইট? তো সেই ছোটবেলা থেকে যার প্রাণ বাঁশি নিয়ে, যার বেড়ে ওঠা বাঁশি নিয়ে, ছোটবেলা থেকে যার মানে বাঁশি ছাড়া তার জীবন মানে আলোময় হয়ে থাকে সবসময়। তো তোমরা সকলে জানো, নান আদার দেন পণ্ডিত বিশু রায় স্যারকে আজকে আমাদের অনুষ্ঠানে পেয়েছি। আমরা আপ্লুত, আমরা ব্লেসড। তো আজকে স্যারের কাছ থেকে, স্যারের মুখ থেকে তার এই বাঁশিময় জীবন, তার যে প্রাণ, তার সত্তা, সবকিছু নিয়ে আমরা আজকে কাপ অফ চা উইথ অরুণিমা অনুষ্ঠানে পণ্ডিত বিশু রায়ের সাথে কথোপকথন। স্যার, থ্যাংক ইউ সো মাচ, আপনি সময় দিয়েছেন। আপনার এত ব্যস্ততম সময়ের মধ্যে মানে রিয়েলি আমি ব্লেসড ফিল করছি যে আপনার মতো মানুষকে আমাদের এপিসোডে বা আমাদের শোয়ে পেয়েছি। তো এই চারিদিকে একজন সরস্বতীর প্রভাব, মানে আপনার পাশে বসে আছি। সত্যি কথা বলতে সরস্বতী পুজোর সামনে বা সরস্বতী পুজোর দিনে ওনার কৃপায় চারিদিকে বাদ্যযন্ত্রের মধ্যে এরকম একজন গুণীজন, একজন পণ্ডিত মানুষকে আমাদের অনুষ্ঠানে পাওয়াতে আমি গর্বিত, আমি আপ্লুত। তো আপনার মুখ থেকে শুনি এই ম্যাজিক্যাল জীবনযাত্রা উইথ ফ্লুট। ফ্লুট মানে আমি ছোটবেলা থেকে বলছি, ছোটবেলায় মেলায় গিয়েছিলাম ঠাকুমার সাথে। আচ্ছা। তো ওইখানে মেলা থেকে একটা বাঁশি ঠাকুমা কিনে দিয়েছিল। সে বয়স কত ছিল স্যার? হ্যাঁ, তখন বয়স ঠাকুমার প্রায় 80 কাছাকাছি। আচ্ছা, আপনি তখন খুবই ছোট? আমি তখন খুবই ছোট, আমার তখন 7-8 বছর বয়স হবে। তো তখনই আমি ওই মেলাতলায় একটা ছোট বাঁশি কিনেছিলাম, 2 আনা না এরকম দিয়ে। তো কিছুতেই দেবে না কিনে, যে বাজাতে হবে না। ঠিক আছে, কিনলাম। কিনে তারপরে ওইটা আমি নিজে একা একা প্র্যাকটিস করি। হ্যাঁ, কারণ তখন আমি জানতামই না যে বাঁশিটা কি করে শিখতে হয় বা কোথায় যেতে হয়, মানে একা একা বাজাই। তারপরে আমি বাজাতে এইরকম ভাবে 6 মাস বাজাচ্ছি, এবং স্কুলে নিয়ে যেতাম ওটা। স্কুলে আমার হাওড়া চামড়াইলে বাড়ি, গ্রাম ছিল। তো আমি স্কুলের পথে বাঁশিটাকে আমি ওই বুকের মধ্যে করে জামা আটকে নিয়ে যেতাম। তারপরে রাস্তায় রেখে দিতাম। এবার স্কুলে গিয়ে আসার সময় আবার ওই বাঁশিটা জঙ্গল থেকে নিয়ে আবার বাজাতে বাজাতে যেতাম। এবং আমাদের গ্রামে গ্রামের রাস্তাটা খুব গাছপালা ছিল, একদম ফাঁকা মাটির রাস্তা, যাকে মেঠোপথ বলে আর কি। তো বাজাতাম। এবার বাজাতে বাজাতে অনেক দিন একা বাজাই, এবং আমি স্নানের ঘাটে গিয়েছি, বাঁশিটা নিয়ে গিয়েছি, সবসময় বাঁশি থাকতো। তো যখন দেখতাম যে এরকম সময় আছে, আমি বাজাই শীতকালের দিকে, মানে শ্রীকৃষ্ণের মানে ব্যাপারটাও ফিল করতে পারছি। তো আমি তখন বাজাচ্ছি। তখন আমাদের ওইখানে স্কুল মাস্টার হাওড়া চামড়াইল গ্রামে রামলাল লস্কর, আমার প্রথম গুরু, উনি বলল, তুমি বাঁশি বাজাচ্ছ, তো তুমি বাজাতে পারো সারেগামা? তা আমি বললাম, না, আমি সারেগামা বাজাতে পারি না। তো বলছে, তুমি এসো, সন্ধ্যাবেলা আসবে, বাঁশিটা নিয়ে আসবে। তা উনি হচ্ছেন শ্রদ্ধেয় জ্ঞানপ্রকাশ ঘোষের ছাত্র। জ্ঞানপ্রকাশ ঘোষের ছাত্র উনি, আমাদের ওখানে স্কুল টিচার, স্কুলের টিচার।
এবার তখন উনি করলেন কি, বললো সন্ধ্যেবেলা এসো, তো আমি সারেগামা তো জানি না, তো আমায় উনি সারেগামা দেখিয়ে দিলেন। ওনার কাছে প্রাথমিকভাবে আমি 3 বছর শিখি। আচ্ছা, সেই 7 বছর বয়স থেকেই আপনার শেখা শুরু? হ্যাঁ, শেখা শুরু। এবং পাড়ার ছেলেরা যখন খেলতো এ করতো, বাবা তখন আমাকে বলতো যে ওখানে, আমার বাবাও কথা একটু বলে নি, আমার বাবা ছিলেন গ্রামের মাস্টারমশাই, মাস্টারদা বলে সবাই চেনে। এবং উনি যাত্রার দলে সুর করতেন এবং ওনার নিজস্ব, তখনকার দিনে তো পয়সা কড়ির কোনো ব্যাপার ছিল না, টাকা পয়সা। এইবার যখন কাজ করে বাবা আসতো, সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে একটা আসর বসতো এবং তাতে খোল, হারমোনিয়াম, করতাল, ক্ল্যারিনেট নিয়ে সব সন্ধ্যেবেলা রিহার্সাল করতো। পাশের ঘরে থাকতাম, শুনতাম। সেই হিসেবে বাবা আমাকে পাঠালেন রামলালদার কাছে, যে ঠিক আছে ওখানে তুমি শেখো। তো আমি শিখলাম ওখানে। 3 বছর শেখার পরে আমি দেখলাম যে এই তো রামলালদা তো ঠিক মানে বাঁশির জন্য না, উনি গান গায় এবং ওনার তখন 30-40 জন স্টুডেন্ট, ছেলে মেয়ে নিয়ে। তো উনি আমাকে অনেক কিছু শিক্ষা দিলেন এবং বললে তুমি তবলাটা শেখো, বলে তবলা বাজালাম, ক্লাসে বাজাতাম, ওরা গান গাইতো এবং আমার বাঁশি শেখাও হতো এবং তবলাটাও আমার হয়ে গেল। হ্যাঁ, না বেসিক্যালি দেখা যাচ্ছে স্যার যে বাবার থেকে মানে মিউজিকটা ফ্যামিলিতে কিছু ছিল। বাবার জন্য, বাবাই আমার প্রথম গুরু। কারণ বাবা হারমোনিয়াম বাজাতেন এবং সেই সব দিনে হারমোনিয়ামের যে ফিঙ্গারিং, এবং বাবা যে তখনকার দিনে খুব শক্ত তালে গান গাইতে, যেমন আড়া চৌতাল, জট, আমরা সেগুলো আমরা কন্ট্রোল করতে পারি না। হ্যাঁ, কিন্তু বাবাকে আমি অবাক হতাম যে উনি একজন এত গুণী, আমি বুঝতে পারিনি যে আমার নিজের বাবা হয়ে এত তার। এবং আমাদের গ্রামে মাস্টারদা বলতে সবাই এক ডাকে ছেলে। তখন আমায় বাবা বললো যে তুমি এক কাজ করো, ক্লাসিক্যাল শেখো, ওই গান তো বাজিয়ে হবে না কিছু। হ্যাঁ, ওইসব দুটো ফোক বাজালাম, এ বাজালাম, তখন আমি গান বাজাতাম সাময়িক, সারা বেলায়। তখন গান মানে বাঁশি নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। তার পরবর্তীকালে আমি বাঁশির টানে আমার দেখলাম যে তো গুরু আমায় ধরতেই হবে। তখন ধরুন 10-11 বছর হবে। আমাদের পাশের একজন থাকতেন, সেতার বাজাতেন, শ্রদ্ধেয় পণ্ডিত পান্নালাল ঘোষ, ওনার বাজনা আছে। তো উনি আমার পুকুরের, আমাদের একটা পুকুর ছিল, পুকুরের ওপার থেকে বললো, বিশ্বনাথ তুমি আজকে রাত্রি 9টায় আসবে, 11টায় পান্নালাল ঘোষের বাজনা আছে। তা আমি বললাম ঠিক আছে, আমি তো জানি না বাঁশি। বললে হ্যাঁ, বড় বাঁশি বাজায়, তুমি আসবে শুনতে। উনি সেতার বাজান এবং ওনার সোনার দোকান ছিল। তা আমি গেলাম। ততদিনে বেসিক্যালি গ্রামে সবাই জেনে গেছে যে আপনি ভালো বাঁশি বাজান। হ্যাঁ, গ্রামের মানে ছোটখাটো প্রোগ্রাম হলে আমাকে গুরু নিয়ে যেতেন। হ্যাঁ, তখনই নিয়ে যেতেন। তখনই সে বললে তো আরো অনেক কিছু বলতে হয়। হ্যাঁ, তো আমি একটা থিয়েটারে বাজাতে গেছি, বললো প্রথমে একটা বাঁশি হবে আমার। এবার আমি অন্তরা ভুলে গেছি, আমাকে একটা গান দিয়েছে বসন্ত বাহার রাগ, প্রথম মুখটা বাজে অন্তরা ভুলে গেছি। যত আমাকে গুরুজি বলছেন বাজা, এরপরে এই লাইন বের করেন, তারপরে মানে হচ্ছে আমার মনে হচ্ছে যে আমি সমাধি হয়ে যাই। তা আমায় তখন হো করে মানে ইয়ে করছে সবাই। হ্যাঁ, যে উঠে যাও, বাজাতে হবে না, তোমায় উঠে যাও, এই উঠে পড়ো। আমার হ্যাঁ, আমি মনে হচ্ছে যে এখানে সমাধি হয়ে যায়। হ্যাঁ, তখন আমি ঠিক করলাম যে না, এইটাকে শিখতেই হবে। ওই যে আমার প্রাণে লাগলো, আমাকে বললো সবাই উঠে যাও, এই কথাটা আমার খুব মনে লেগেছে। হ্যাঁ, দর্শক বন্ধুরা, as we know there is no shortcut to any success. তো এরকম একজন পণ্ডিত মানুষের জীবনেও উনি শুনেছিলেন যে উঠে যাও, সেটা তার মধ্যে আরো জিদ এবং জিল তৈরি করে দেয়। তখন আমি করলাম কি, যে আমি আমার দিদির বিয়ে হয়েছিল কলকাতা বেলঘরিয়া গ্রামে। তা আমি ঠিক করলাম দিদির বাড়িতে আমি চলে যাব। ওখানে গিয়ে আমি গুরুকে খুঁজতে হবে যে কে ভালো ক্লাসিক্যাল বাজায়। ওই পান্নালাল ঘোষ, তখন ওই পান্নালাল ঘোষের বাজনা শুনলাম, রাত্রি 3টেয় প্রোগ্রাম দিয়েছে, আমি ঘুমিয়ে পড়েছি। তা ওনার নাম ছিল দেবেন্দা। তো দেবেন্দা বললো বিশোর এবার পান্নালাল ঘোষের বাঁশি হবে। তখন কিন্তু রেডিও সবার বাড়িতে ছিল না, এই গ্রামের মধ্যে 2-1 জনের রেডিও। তখন ব্যাটারি সেট ছিল, অনেকগুলো ব্যাটারি লাগতো, 2টো ক্ল্যাম্প লাগিয়ে এবং আবার তার খাটানো হতো। সেই গিয়ে তখন ওই বাঁশি শুনলাম, বড় রেডিও, কারেন্ট নেই, ব্যাটারিতে চলতো। ওই রেডিও আমি তখন শুনে, ওই 3টের সময় পান্নালাল ঘোষের প্রোগ্রাম দিয়েছিলেন, উনি ললিত বাজিয়েছিলেন, এটা আমার মনে আছে।
ললিত বাজিয়েছিলেন। তারপর থেকে আমার জেদ চেপে গেল যে আমি এইখানে থাকবো না, আমাকে কলকাতায় যেতেই হবে। তখন আমি বাঁশির টানে কলকাতায় আসা। টানে আমি কলকাতায় দিদির বাড়িতে চলে এলাম। দিদির বাড়ি হচ্ছে বেলঘরিয়া, 39 ভগবতী চ্যাটার্জি স্ট্রিট, আমি থাকতাম ওইখানে। আমি প্রায় 20 বছর ছিলাম। ইয়ে করে আমার একজন জ্ঞানবাবুরই ছাত্র তবলা বাজাতেন, শ্রদ্ধেয় পণ্ডিত দ্বিজেন্দ্রনাথ ঘোষ, উনি আমাকে গৌর গোস্বামীর কাছে নিয়ে গেলেন। মানে সব কিংবদন্তি মানুষদের সাথে মানে যোগাযোগ। হ্যাঁ, তখন আমাকে নিয়ে গেলেন এবং সেটাও একটা হাস্যকর ব্যাপার যে আমাকে দেখে বললো এর বাঁশি হবে না, ওই ছিটে বেড়ার মতো চেহারা কি বাড়বে, আমি খুব রোগা ছিলাম। তাও আর 11-12 বছর বয়স তখন। হ্যাঁ হ্যাঁ, না একটু বেশি, 16 হবে, 16-17 বছর বয়স। তখন আমি করলাম কি, আমাকে দেখে বললো না এই ছিটে বেড়া ওকে নিয়ে যায়, এর বাঁশি হবে না। আমি তো কেঁদে ফেললাম, আমি কি হবে, আমি তো আমাকে উনি ফেরত দিলেন, বললো না এর বাঁশি হবে না। আবার 2 দিন পরে আবার দ্বিজেনটা নিয়ে গেল যে গুরুজি আপনি ওকে একটু এই করেন, ও তো কান্নাকাটি করছে। বলে আচ্ছা ঠিক আছে নিয়ে এসো। তারপরে আমি গেলাম ওনার কাছে। আমি 68-এ ভর্তি হয়েছি। 68 সালে ভর্তি হয়েছে মাই গড, এবং নাড়াবেদে ভর্তি হয়েছি। মানে আমি একজন কিংবদন্তির সাথে কথা বলছি, আমার মানে গায়ে কাটা দিচ্ছে যে মানে 68-এ ভর্তি হওয়া মানে শুরু। নাড়াবেদে ভর্তি হওয়া, ভর্তি হওয়া আমাদের তখনকার দিনে নাড়া বাঁধার নিয়ম হচ্ছে যে গুরুজিও না খেয়ে থাকবেন, আমিও না খেয়ে থাকবো, এবং সকালে যেতে হবে 8টার মধ্যে গিয়ে, এবং ফল এবং বস্ত্র দিতে হয় গুরুজিকে, এবং গুরুজি শপথ করিয়ে নেয় তখনকার দিনে যে আমার কাছে তুমি আজ থেকে আমার ছাত্র হলে, বাবা কাম শিষ্য আর কি যা বলে। তো তখন উনি বললেন কি, আমাকে বললেন তুমি কোথাও বাজাতে পারবে না 4 বছর, 4-5 বছর কোথাও বাজাতে পারবে না, শুধু একটা শিখে যেতে হবে। হ্যাঁ শিখে যেতে হবে, কোথাও বাজাতে পারবেন না। তখন আমি করলাম কি, আমি দেখলাম যে তো অসুবিধে, 4 বছর আমি কোথাও বাজাতে পারবো না, পাড়ার ছেলেরা, স্কুলের ছেলেরা ডাকছে যে এখানে বাজাও ওখানে বাজাও। তখন আমি করলাম কি যে ঠিক আছে, তখন আমি হারমোনিয়ামটা প্র্যাকটিস করলাম। হারমোনিয়াম প্র্যাকটিস করে, এবং ঠাকুমা একটা সাইকেল কিনে দিয়েছিল, সেটা বিক্রি করলাম 400 টাকায় বিক্রি করে, একটা 400 টাকায় ছোট্ট একটা অ্যাকর্ডিয়ান কিনলাম, পিয়ানো অ্যাকর্ডিয়ান, এবং সেটা ভিভালসারা বাজায়। তখনকার দিনে আমাদের গ্রামে একবারই এসেছিলেন উনি, দেখলাম সকলে বলছে বুকে দেওয়া হারমোনিয়াম, কিন্তু ওটা তো বুকে দেওয়া হারমোনিয়াম বলা যায় না, পিয়ানো অ্যাকর্ডিয়ান। তার নাম হচ্ছে, কলকাতায় এসে জানলাম যে ওটা পিয়ানো অ্যাকর্ডিয়ান বলে। সেই অ্যাকর্ডিয়ানটা তখন আমি খুব প্র্যাকটিস করলাম বেলঘরিয়া। মানে তখন বাঁশি বাজানো বন্ধ 4 বছর, কিন্তু আমি আরেকটা তো মিউজিক্যাল হ্যান্ডস নিতেই পারি, তাই তখন আমি করলাম কি যে এই বাঁশিটা আমি বিয়ে করে আমি ঠিক আছে বাজাবো না। তখন অ্যাকর্ডিয়ানটা আমার যখন হয়ে গেল ভালো হতো, আমি কারো কাছে শিখিনি অ্যাকর্ডিয়ান, যেহেতু বাবা হারমোনিয়াম বাজাতেন ওনার দেখে, এবং আমি সেইভাবে প্র্যাকটিস করতাম এবং বাজাতাম। তখন নিজে একটা অর্কেস্ট্রা তৈরি করলাম বাচ্চাদের নিয়ে। এই তখন তাদের হবে 8 বছর 10 বছর। একজনকে ড্রাম কিনে দিলাম, একজনকে বঙ্গ, একজনকে তবলা, একজনকে ঢোল, এবং টেনার আমি একমাত্র। আমি যা শেখাবো তাই আর কি, শুনে শুনে। এবং মানে 2 দিকেই চলছে তখন, বাঁশি শেখা হচ্ছে। তো আমরা জানি কথোপকথনের মাঝখানে একটুখানি আপনার বেস্ট অফ দ্য একটা মিউজিক কিছু একটা শুনে নি। হ্যাঁ হ্যাঁ বাজাচ্ছি, তারপর আমরা আগামী ইয়েতে এগিয়ে যাচ্ছি। এরকম মিউজিক্যাল একজন পণ্ডিত মানুষের সাথে কথা বলতে গেলে পরে সেই যুগে চলে যেতে হয় যেখানে
বাড়িতে বাড়িতে রেডিও ছিল না, কিছু সংখ্যক বাড়িতে রেডিও ছিল স্যার, তাই না না, ওই গ্রামে দু একজনের একজনের বাড়িতে। হ্যাঁ, তখন আর কি। আচ্ছা, তারপরে কি হলো, মানে তারপরে আপনি শেখাতে শুরু করলেন? হ্যাঁ, শেখাতে শুরু করলাম। বাঁশির স্টুডেন্ট তো করলাম না, যেহেতু 4 বছর আমি গুরুর কাছে কথা দিয়েছেন। হ্যাঁ, তার জন্য আমি করলাম কি, আমার অ্যাকর্ডিয়ানটা প্র্যাকটিস হয়ে গেল। এবার অ্যাকর্ডিয়ানটা প্র্যাকটিস হয়ে গেল এবং আমি অর্কেস্ট্রা করে, আমরা তখনকার দিনে, তখন হবে ওই 69 সালে আমরা ফার্স্ট হলাম অর্কেস্ট্রায়, হিন্দি গান বাজিয়ে, আজ আই বাহার বাজিয়ে আমরা ফার্স্ট হলাম। তখন অলরেডি কলকাতায় ফাংশন শুরু হয়ে গেছে, আমি অর্কেস্ট্রা প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তার পরবর্তীকালে আমি বলছি, অর্কেস্ট্রায় আমরা ফার্স্ট হলাম এবং আমরা ছোটদের আমাদের অনেক কিছু দিল, তারা গিফট দিল। তখনকার দিনে মানে খুবই ভালো লেগেছে আমাদের। 12 জন অর্কেস্ট্রা ছিল, তার মধ্যে আমরা ফার্স্ট হয়েছিলাম হিন্দি গান বাজিয়ে। এবং তখন আমি করলাম কি, তো ওই ফাংশনে একজন লোক এসেছিল, ভদ্রলোককে আমি দেখলাম, অরুণ কুমার রায়। তো ও আমাকে বললো যে তুমি এক কাজ করবে, শ্যামল মিত্রের সঙ্গে বাজাবে, আমি একজনের সঙ্গে আলাপ করিয়ে দেবো। তা আমি তো তখন মানে স্বপ্ন আমার, হ্যাঁ, আমি মানে দেশের বাড়িতে ওই গ্রামের ছেলে, আর আমি তখন ভোমরা এইসব গান শুনে অভ্যস্ত। আমি শ্যামল মিত্রের সঙ্গে আমার গা হাত কাঁপছে ভয়ে, যে আমি কি শ্যামল মিত্রের সঙ্গে, হঠাৎ করে যেন অপরচুনিটি চলে এলো। নাম হচ্ছে শীতল অধিকারী। উনি, আপনি এখন যদি ছবিতে দেখেন, অনেক ছবিতে উনি দেয়ালে আফেয়া এই সবগুলো ছবিতে উনি বাজিয়েছেন এবং খুব ভালো ড্রাম বাজায় এবং গিটার বাজায়। আমরা করলাম কি, তখন ওই ওনাকের কাছে নিয়ে গেল এবং ওনাকে গুরুজি এবার বললেন যে 4 বছর হয়ে গেছে, 5 বছর, বলে রেডিও অডিশন দাও। আমি রেডিও অডিশন কি করে দেবো, আমি তো 2টো রাগ পেয়েছি মাত্র, দুর্গা পেয়েছি আর বনিকেরি। হ্যাঁ, তো বলে না, তুই 2টোর সময় তুই চলে আয়। হ্যাঁ, তুই 2টোর সময় চলে আয়। আমি তো স্বপ্ন তখন, মানে ওদিকে অডিশন দিতেও ডাক এসেছে, ওদিকে শ্যামল মিত্র, মানে হ্যাঁ, এই তখন আমি করলাম কি, আমার বললো 2টোর সময় চলে আয়। আমি তো রেজিস্ট্রেশন চিনিই না তখন, আকাশবাণী। তখন ওখানে গিয়ে 2টোর সময় চলে গেলাম। গিয়ে আমি, আমাকে তো ভালো চেয়ারেতে বসতে বলেছিল, আমি নিচে বসে আছি। মানে এত মানে ডেকোরেশন সাজানো, আমি ভয় পেয়ে আমি নিচে বসে আছি। এবার গুরুজি এসে বলে, তুই এখানে বসে আছিস কেন? তাই বললাম, আপনি তো বললেন যে এখানে, আমি জানি ওখানে তো অনেক রেকর্ডিং আছে, বড় বড় তখন চাকা ঘুরছে, এরকম মেশিন আছে। তখন জানতাম না যেগুলো রেকর্ডিং মেশিন। হ্যাঁ হ্যাঁ, তখন অ্যানালগে রেকর্ডিং হতো। তো আমি তখন বসে রইলাম, বললো তোর অডিশন যা। তো অডিশন আমি বললাম 2টো রাগ, বলে আমি জাজ থাকবো। জ্ঞানবাবু ছিলেন জাজ, ভিজি যোগ ছিলেন, এনারা সমস্ত জাজ ছিলেন আমাকে বললেন কি রাগ বাজাবে। আমি তো দুর্গা বাজিতে। এবার গুরুজি বললেন যে আমি যা বলবো তাই হ্যাঁ বলে আমি ঠিক আছে। এবার লাইট যেই জ্বলেছে, নীল আর লাল লাইট জ্বলে, লাল লাইট জ্বলে বন্ধ, নীল বেলা আরম্ভ। জিজ্ঞাসা করলো আপনি কি রাগ বাজাবেন? আমি বললাম দুর্গা বাজাবো। হ্যাঁ, তো আমি যাই হোক পাশ করলাম এবং পাশ করে আমি প্রথম যুববাণীতে পাশ করলাম। পরবর্তীকালে আমি আবার অডিশন দিলাম, দিল্লি থেকে আমি গ্রেড 1 হলাম, এই গ্রেড পেলাম। হ্যাঁ, তো তার পরবর্তীকালে আমি শ্যামল মিত্রের সঙ্গে বাজালাম এবং 6 বছর আমি শ্যামল মিত্রের সঙ্গে ছিলাম। মানুষ যে পণ্ডিত মানুষরা যে একদিনে পণ্ডিত হননি, এরকম একজন কিংবদন্তি ম্যাজিক্যাল ফ্লুট বাদক এর জয়যাত্রা দেখো। মানে তোমরা সেই গ্রামে তার লুকিয়ে রেখে বাঁশি, তারপরে তার শ্যামল মিত্রের সাথে বাজালাম এবং যোধপুর পার্ক, কলকাতার বিভিন্ন জায়গায় আমি বাজাতাম। বারাসাত, দক্ষিণ বারাসাত এবং জয়নগর, এইসব জায়গায় ফাংশন করতে আরম্ভ করলাম। ভুটান যেতে হবে বাইকারে, মানে হ্যাঁ তখনকার দিনে। হ্যাঁ, শ্যামলদার তখন ফিয়েট গাড়ি ছিল এবং মন্টু বোসের ওখানে তারকদা থাকতো, উনিও গিয়েছিলেন। আমরা বাইকারে প্রায় 15 দিনের ট্রিপে গেলাম। ফালাকাটা, কোচবিহার, ফালাকাটা, ভুটান, কাছাড়, আলিপুরদুয়ার, এসব প্রোগ্রাম করতে করতে আমরা গিয়েছি। বাইকারে গিয়েছি, এসছিও বাইকারে। তো ওইখানে গিয়ে আমরা ভুটান রাজানের বাড়ি প্রোগ্রাম করলাম, দেখলাম বাজিয়েছি। স্যার, এত বছর আপনার এই বাঁশির সাথে একাত্ম
জার্নি অফ লাইফ। তো আপনি সেই যুগ আর এই যুগ, একটা হয় না মিউজিকের সেই যুগ আর এই কাল আর সেকাল, তো আপনার মতে কি মনে হয় এই যে এই কাল আর সেকালের ডিফারেন্সটা? একালের ব্যাপারটা হচ্ছে এখন সহজেই যেহেতু মোবাইল ফোন চলে এসছে, সকলেই ব্যাপারটা সহজ ভাবে, কম্পিউটার চলে এসছে। অনেকে আছে, আমার কাছে অনেক ছাত্র এসেছে, তারা 3 বছর 4 বছর কম্পিউটারে শিখেছে, হ্যাঁ, অনলাইনে শিখেছে। কিন্তু অনলাইনে শেখা যায় না, অনলাইন অনুভব করা যায় না। হ্যাঁ, আমি যে বাজনাটা বলবো, আমি তানপুরাটা বাঁধবো, তার যে শ্রুতি, সেইগুলো তো কম্পিউটারে বোঝা যায় না যে কি হলে আমার সুরে হবে। আমি যে বেসুরো বাজাচ্ছি সেটা ঠিক কে বলবে? মানে ইনস্ট্রুমেন্টের সাথে সেই অ্যাটাচমেন্টটা তো তৈরি হয় না। তো আমি যার জন্য আমি এখনকার ছেলেদের বলি, ক্লাসিকের কোনো বিকল্প নেই। ক্লাসিক্যাল মিউজিক হচ্ছে মানে সাগর, কমার্শিয়াল গান করুন আর মানে ইনস্ট্রুমেন্ট বাজান, ক্লাসিক্যাল আপনাকে শেখা উচিত। এইটা আমি এখনকার ছেলেদের বলি, এবং আমার ছাত্ররাও খুব ভালো বাজায়। আমার এখন 10-12 জন ছাত্র আছে, তাদের নিয়ে আমি ক্লাস করি, রবিবারে ক্লাস করি। এই যে ক্লাস, এই স্টুডেন্ট, এগুলো দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ছে, বিকজ আমিও বিরজু মহারাজজির কাছে কত্থক শিখেছি, মাস্টার্স করেছিলাম, আসানসোলে করা, তারপরে কলকাতায় আসা, তারপরে আর নাচটা অত সেইভাবে করা হয়ে ওঠেনি। এই যে ক্লাসিক্যাল ক্লাস করা, পরীক্ষা দেওয়া, তার মধ্যে যে মিউজিকের যে আর্ট, সেটা এখন আর সেই ফিলিংসটা পাওয়া যায় না। আপনার এত বছরের জীবনে আপনার বেস্ট, আমি এদিকে দেখছি প্রায় শাড়ি দিয়ে বাঁশি, মানে আমার এত ভালো লাগছে দেখে। তো আপনার বেস্ট যেটা ঘটনাটা বলি, আমি যখন কলকাতায় যখন বাজালাম, গুরুজির সঙ্গে ইয়ে করলাম, তখন আমি ফিল্মে, ছবিতে আমাকে ডাকলো, এবং ছবিতে এবং বাইরে পূর্ণদাস বাউল, সন্ধ্যা মুখার্জি, মান্না দে এবং বোম্বের কিছু আর্টিস্ট আমি বাজিয়েছি। তো তখন আমার বাঁশির খুব প্রবলেম হয়ে গেল ফিল্মে। তখন বাঁশিগুলো পিচ সম্বন্ধে আমার জ্ঞান ছিল না, যে এটা লো পিচ, এটা হাই পিচ। সেই সম্বন্ধে আমি তখন করলাম কি, আমি আমার গুরু ভাই হেমাংশু বিশ্বাস, সদ্য হেমাংশু বিশ্বাস, অলোকনাথ দে, আমার কেদার নন্দী আমার বন্ধু ছিলেন, এনাদের কাছে গিয়ে আমি এদের যে পুরনো ফেলে দেওয়া বাঁশি, যেগুলো এখন বাজান না, সেইগুলো আমাকে ওনারা দিলেন। আমি সেই বাঁশি দেখে, আমি তো তখন ফিল্মে গিয়ে আমি এমনও হয়েছে বাঁশির বাসনে আমি ফিরে এসেছি, কারণ আমার বাঁশি নেই বলে। তো সেইটা আমার মনে খুব লেগেছে যে বাঁশি তৈরি করা আমার শিখতে হবে। তখন আমি বাঁশি তৈরি করা শিখলাম। আচ্ছা, মানে বাঁশি তৈরি করা মানে, হ্যাঁ, মানে আপনি আপনার মতো করে মিউজিক তৈরি করা, মানে আমি বাঁশিটাকে কিভাবে তৈরি করতে হয়। বাঁশিটা মানে এরকম বাঁশলা কিন্তু হবে না, একটা বাঁশলে হবে না, তার একটা মাপ আছে। সা থেকে রে, রে থেকে গা, গা থেকে মা, একটা মাপ আছে। তখন আমি করলাম কি, নির্মলেন্দু চৌধুরীর সাথে আমি সিলেট গেলাম, বাংলাদেশ, ওখানে বাজাতে গেলাম। সেও আর এক ঘটনা, আমি বাজাচ্ছি এবং এত ভালো ভালো বাঁশ, এইরকম বড় বড় এইরকম বাঁশি দিয়ে, একটু দূর করে একটু যদি শুনি আর কি, একটু টাইম লাগবে, আমি শুনতে পারবো। আপনি বাঁধুন না, আমরা দর্শকরা দেখুক যে আমরা কিরকম ভাবে মিউজিকের সাথে ওতপ্রোত ভাবে, একটা মিউজিকটা সবকিছু রেডিমেড হয় না, প্রত্যেকটা মিউজিক বাঁধতে হয়, তার জন্য প্রিপারেশন করতে লাগে। দর্শক যারা তোমরা দেখছো কাপ অফ চা উইথ অরুণিমা, তারা দেখো। আমি সকালের একটা লাগ আলাপ বাজাচ্ছি, নট ভাই।
উঠবো, মানে কি বলবো, মানে অবাক লাগছে, এত সুন্দর, মানে মানে না দেখলে, আমি এপিসোডটা না করতে পারলে আমি হয়তো এই ফিলিংসটাই আমি ফিল করতে পারতাম না, যে এরকম একজন, মানে বাঁশির ওপর এইরকম একজন কিংবদন্তির কথোপকথন করছি আমি। আই এম রিয়েলি অ্যামেজড। কি অদ্ভুত, কি সুন্দর। তারপর স্যার এই বাঁশি নিয়ে শুরু হলো ফাংশন, অর্কেস্ট্রা। তারপরে বাঁশি নিয়ে আমি তো চাকরি পেলাম। চাকরি মানে 3টে চাকরি আমার আসলো। Oh my God! মানে দেখা যাচ্ছে মানে ছোটবেলা থেকে আপনার উপরে মানে মা সরস্বতীর মানে আশীর্বাদ ধন্য হয়ে জন্মেছেন। মানে এবং আমি 3টে চাকরির মধ্যে একটা হচ্ছে আগরতলা, আর একটা হচ্ছে আকাশবাণী কলকাতা, আচ্ছা, আর দ্বিতীয় হচ্ছে দূরদর্শন। মানুষ একটা চাকরি, হ্যাঁ, তিনটে চাকরি আসলো, এবং ওখানেও কম্পিটিশন ছিল। 40 জনের মতো বাঁশি ছিল, আমি অডিশন দিলাম। তো আমাকে ওখানেও জ্ঞানবাবু ছিলেন, যোগ সাহেব ছিলেন, এনারা সমস্ত ছিলেন জাজ। তো আমি ওখানে অডিশন দিলাম, দিয়ে পাস করলাম, তারপরে আমি চাকরি পেলাম। বাহ, সরকারি চাকরি, এত বছর পেলাম। এবং আমাদের অনেক সুযোগ সুবিধা ছিল। আমি 81-এ জাপানে গিয়েছিলাম, ওনারা পারমিশন দিয়েছিলেন। আমাদের এনওসি লাগে, তখন দিল্লি থেকে এনওসি পেলাম। এনওসি পেয়ে তারপরে আমি জাপানে গেলাম 81-এ জাপানে গিয়ে ওখানে ছিলাম আমি অনেকদিন। এবং আমাদের পরবর্তীকালে ভূপেন হাজারিকা গিয়েছিলেন। আমরা একসঙ্গে অনেক প্রোগ্রাম করেছি। আমাদের ক্লাসিক্যাল প্রোগ্রাম হতো, আর ভূপেন হাজারিকার গান হতো। এইভাবে ওখান থেকে আমরা থাইল্যান্ডে এসেছি, থাইল্যান্ডেও প্রোগ্রাম করেছি। এটা কোন বছরের কথা স্যার? এটা 81। আচ্ছা, 81-এ আমি গেছি। স্যার এই যে এত বছর সরকারি চাকরি, দূরদর্শনে চাকরি, তার সাথে ফাংশন, তারপরে তো বহু গুণীজনদের সাথে আপনার কাজ কর্ম, একটা পুরো একটা স্টারডম লাইফ, তাই তো? তো এই যে স্টারডম লাইফে কখনো আপনার মনে হয়েছে, মানে একটা হয় না যে স্টার যুক্ত একটা লাইফ, তখন কি ফিলিংসটা কিরকম হতো একটুখানি যদি বলেন? না, আমার সেরকম মনে হয়নি। আমার মনে হচ্ছে আমার শেখার প্রতি আগ্রহ এখনো আছে। আমি এই বয়সেও এখনো 4 ঘন্টা করে বাজাই। তো আমার মনে হয়েছে যে একটা প্রোগ্রামে বাজিয়ে, আমি যেমন আলাউদ্দিন বাবার প্রোগ্রামে 2006-এ বাজিয়েছি, আলাউদ্দিন বাবার স্মরণে, এবং শিশির মঞ্চে হয়েছিল। তো বাজানোর পরে এসে রাত্রে আমার মনে হয় যে এখানে আরেকটু হলে ভালো হতো, মানে সন্তুষ্টি আসে না। দর্শক বন্ধুরা, স্যারের সাথে কথা বলতে বলতে আমার এটাই মনে হচ্ছে, আজকে তাদের সন্তুষ্টি তো থাকেই না নিজেদের কাজের উপরে, এবং উনি বলে যাচ্ছেন আমি এখনো 4 ঘন্টা প্র্যাকটিস করি। তাই হয়তো ওনারা স্টারডমের উপরে যান না, তাই আজকে ওনারা কিংবদন্তি। তো আজকে একজন কিংবদন্তি মানুষের সাথে কথা বলছি কাপ অফ চায়। তো আরো কিছু মিউজিক নিয়ে চলে আসছি তোমাদের সামনে। তো মনে রাখো, দেয়ার ইজ এ নো শর্টকাট টু এনি সাকসেস। যারাই তোমরা ভাবছো একদিনে একজন কিংবদন্তি হয়ে ওঠে, তার কিংবদন্তি পূর্ণ জীবনটা জন্য কত স্ট্রাগল, হার্ড ওয়ার্ক, কত কিছু তাকে করতে হয়েছে। এখনো উনি 4 ঘন্টা রেওয়াজ করেন। স্যার একটা প্রশ্ন মনে যাচ্ছে, এই যে আপনার মিউজিক্যাল লাইফ, এই যে আপনার এত কিছু বাদ্যযন্ত্র শেখানো, আপনার উত্তরসূরি হিসেবে আপনি কাদেরকে মনে করেন, যে মানে কাকে দিয়ে যাচ্ছেন আপনার গুণগুলো? মানে আমার একটা সংস্থা আছে, স্কুল ঠিক বলবো না, প্রাইভেটলি আমি শেখাই, এবং তার নাম হচ্ছে বাঁশরী গুরুকুল। আচ্ছা, বাঁশরী গুরুকুলের ছাত্ররা খুব ভালো এবং প্রাইভেটলি শেখে। এখানে কোনো স্কুলের মতো শেখানো হয় না, বা টাইম ধরে হয় না। যার যতক্ষণ না হবে ততক্ষণ আমি টাইম ধরে শেখাই। মানে এটা আপনার প্যাশন থেকে আপনি শুরু করেছেন? হ্যাঁ, এটা আমি বাঁশরী গুরুকুল। মানে কেউ যদি বাঁশি শিখতে চায় তাহলে বাঁশরী গুরুকুলে এসে শিখতে পারে। হ্যাঁ, এবং ওখানে ফোন নাম্বার তো আছে। তা আমাদের ইউটিউবের প্রোগ্রামের নিচেও আমি নাম্বার দিয়ে রাখবো। তোমরা যারা বাঁশির উপরে প্যাশনেটলি তোমরা যদি শিখতে চাও, তাহলে তোমরা বাঁশরী গুরুকুলে এসে অবশ্যই ওনার মানে সান্নিধ্যে এসে তোমরা শিখতে পারো। তো আমি আমাদের মধ্যে 10-12 জন আমার স্টুডেন্ট এখন, তার মধ্যে 2টি মেয়ে আছে, তারাও শিখছে, ভালোই বাজায়।
হ্যাঁ, একজনের নাম হচ্ছে রিয়া আর একজনের নাম হচ্ছে শুভ্রা। আচ্ছা আচ্ছা, উনি ওনার বাবা ডাক্তার, তারও ভালো বাজায়। তো আমি দুজনকে ওদের মধ্যে থেকে নিয়েছি। এনার নাম হচ্ছে দীপায়ন ঘোষ আর হচ্ছে আদি, ডাকনাম ভালো নাম বলো? কৃষ্ণেন্দু সেনগুপ্ত। হ্যাঁ, কৃষ্ণেন্দু। এরা একটু বাজার কৃষ্ণেন্দু আর আদি, রাইট? ওর নাম কৃষ্ণেন্দু, ওর নাম দীপায়ন। দীপায়ন আর কৃষ্ণেন্দু মিউজিকও স্যারের সাথে আমরা একটুখানি দেখে নেবো বন্ধুরা, তোমরা স্টে টিউন। তোমরা একটু বাজাও। হ্যাঁ, কি রাগ বাজাবে? আমরা হংসধ্বনি বাজাচ্ছি। হ্যাঁ, বাজাও, ছোট করে বাজিও, যা এই করা আছে। হ্যাঁ, নাও। অপূর্ব। সরস্বতী পুজোর বাগদেবীর আমাদের পুজো চলছে, তো সেই সান্নিধ্যে দাঁড়িয়ে আমরা এই অনুষ্ঠানটা আপনাদের সামনে আনতে পারছি। আমি নিজেকে ব্লেসড ফিল করছি, অনেক সরস্বতী মায়ের অনেক আশীর্বাদ যে আজকে এই অনুষ্ঠানটা করতে পারছি। স্যার, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের অনুষ্ঠান শেষের পথে। ওরা তো আপনার যে এই যে প্রচেষ্টা, সারা জীবনের এত পুঁজি, সেগুলো তো আপনাকে কাউকে ট্রান্সফার করতেই হচ্ছে, তাই না? তো এই প্রজন্ম, এই প্রজন্মতে দাঁড়িয়েই তো ওরা এইভাবে জিনিসটাকে অ্যাডপ্ট করছে। বাঁশি, এই যে অনেকেই খুব শর্টকাটে যাচ্ছে, কিন্তু ওরা তো সেই লং টার্মে জিনিসটা শিখছে আপনার কাছ থেকে। এখানে মানে আপনি আগামী প্রজন্মকে কি মেসেজ দেবেন? যে মিউজিকটাকে আছে, ভোকাল হোক, ইনস্ট্রুমেন্ট হোক, সেটা সরোদ, বাঁশি, যাই হোক না কেন, ক্লাসিক্যালটা শিখতেই হবে, কারণ এটা উচিত। এবং এর একটা আলাদাই আছে যে সুস্থভাবে বাঁচতে গেলে সঙ্গীতের ওপর দিয়ে এর একটা আলাদা অনুভূতি আছে।
হ্যাঁ, এবং সোজা পথে চলা যায়, এবং যে সস্তায় আমি বাজি মাপ করবো সেটা হয় না। সিস্টেমটা এখানে নেই। এখানে নেই। ক্লাসিক্যাল কিছুদিন শিখলে তার আপনা হতে তার মনটাই ভালো হয়ে যাবে যে আমি একটা ঠিক জায়গায় আছি, ঠিক জায়গায় এবং আছি। শান্তি পাচ্ছি বাজিয়ে। এইটাই আমি আশা করব যে এরা আগামী যদি প্রজন্ম। ভালো করে শেখে। হ্যাঁ। এবং আমি যেরকম গুরুর কাছে, গুরু আমাকে হাতে ধরে বলেছিলেন যে ক্লাসিক্যালটা বাজিও, কমার্শিয়ালটা তুমি পয়সার দিকে দেখো না, ক্লাসিক্যালটা নষ্ট করো না, বাজিও। তা আমিও আমার ছাত্রদের তাই বলে যাই যে তারা যেন ক্লাসিক্যালটাকে বাঁচিয়ে রাখে। এইভাবে তো সবাই এইভাবেই চলে। বাহ। হ্যাঁ, বট গাছ থাকে, তারপরে ছোট গাছ হয়। তা আমি বট গাছের কাছে যেমন পান্নালাল ঘোষ, ওনার ছাত্র হচ্ছে গৌর গোস্বামী, পণ্ডিত গৌর গোস্বামী, তার ছাত্র আমি। তো আমি চাই যে আমার ছাত্ররা এরকম ভাবে নাম করুন, বাহ, এটা আমি চাই। কি ভালো কথা। মানে তোমাদের আগামী প্রজন্ম তোমরাও যাতে শর্টকাটে না গিয়ে এরকম ভাবে বেসটাকে স্ট্রং করো। আর সত্যি কথা বলতে কি, আজকের দিনে আমার তো মানে আমি এই অনুষ্ঠানটা করতে করতে আমি কিন্তু স্ট্রেস ফ্রি হয়ে গেলাম। নো ডিপ্রেশন, নো স্ট্রেস। এইরকম মিউজিকের মধ্যে থাকলে পরে মানুষের ডিপ্রেশন, স্ট্রেস কিচ্ছু থাকবে না বন্ধুরা। তো আমাদের অনুষ্ঠান দেখতে থাকো। আর এইরকম একজন কিংবদন্তির স্টোরি আমরা আবার দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। কারণ একটা পর্বে এইরকম কি বলবো, কিংবদন্তির কাহিনী শেষ হয় না। সুতরাং আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো এবং দেখতে থাকো ডিজিম্যাক্স স্টেশন ইউটিউব চ্যানেলে কাপ অফ চা উইথ অরুণিমা। তো স্যার, যেতে যেতে দু একটা কথা আপনার মতো করে আপনি একটু দর্শকদের বলে দিন, বাজিয়ে দিন। মধুমালতী ডাকে আয়। আজকে আমরা অনুষ্ঠান শেষ করছি এরকম একটা মিউজিক্যাল এপিসোড দিয়ে। আগামী এপিসোডে চোখ রাখতে ভুলবেন না। যারা এই অনুষ্ঠানটা দেখছেন তারা অবশ্যই সেকেন্ড এপিসোড দেখতে চোখ রাখুন ডিজিম্যাক্স স্টেশনের পর্দায়। আপাতত নমস্কার।